কোস্টগার্ড বহরে 9টি জাহাজ ও একটি ঘাঁটি কমিশনিং, সমুদ্র সম্পদের বিশাল সম্ভাবনা দেশের উন্নয়নে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্লু ইকোনমি আমরা ঘোষণা দিয়েছি, যে সমুদ্র সম্পদকে আমরা আমাদের দেশের কাজে আমরা কীভাবে ব্যবহার করব সে ব্যাপারেও আমরা ইতিমধ্যে আমাদের পরিকল্পনা আমরা নিয়েছি। নিজেদের অপরাধ অন্যের উপর চাপানো বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। মানুষ যখন করোনা ভাইরাস মোকাবেলায় উদ্বিগ্ন, বিএনপি তখন বাস ও মানুষ পোড়ানোর খেলায় মেতে উঠেছে, বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিশ্বে করোনা ভাইরাসে 13,17,000-এর বেশি মানুষের মৃত্যু, রোমানিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে 10 করোনা রোগীর প্রাণহানি। এবং উয়েফা নেশনস লিগ ফুটবলে পর্তুগালকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফ্রান্স, সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করেছে স্পেন। আসসালামু আলাইকুম। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের দুপুরের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি প্রীতিলতা পোদ্দার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বঙ্গোপসাগরের বিশাল জলরাশিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতা সমুদ্র সীমা আইন প্রণয়ন করলেও 75 পরবর্তী কোনো সরকার এ বিষয়ে উদ্যোগ না নেওয়ায় তাদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে না আসলে সমুদ্র সীমায় দেশের যে অধিকার আছে তা হয়তো কোনোদিনই প্রতিষ্ঠিত হতো না। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ড বহরে যুক্ত 9টি জাহাজ ও একটি ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, ভারত ও মিয়ানমারের কাছ থেকে অর্জিত বিশাল সমুদ্র সীমার সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগাতে পরিকল্পনা নিয়েছে সরকার। বিস্তারিত আসিফুর রহমানের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। আমি জাহাজে আরোহণের অনুমতি প্রদান করছি। আপনাদের যাত্রা শুভ হোক। সর্ববৃহৎ সংযোজন, তাই এমন বর্ণিল আয়োজন। রবিবার কোস্টগার্ডে যুক্ত হলো আরও 9টি জাহাজ ও একটি ঘাঁটি, গণভবন থেকে যার কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর পক্ষে কোস্টগার্ড মহাপরিচালক জাহাজসমূহ ও ঘাঁটির অধিনায়কদের হস্তান্তর করেন কমিশনিং ফরমান। সদ্য কমিশনকৃত 9টি জাহাজের মধ্যে 2টি অফশোর পেট্রোল ভেসেল বিসিজিএস মনসুর আলী ও বিসিজিএস কামরুজ্জামান ইতালি থেকে আনা, আর দেশেই নির্মাণ বাকি 7টি জাহাজের। বক্তব্যে জাতির পিতা প্রণীত সমুদ্র সীমা আইনের প্রসঙ্গ উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, 75 পরবর্তী কোনো সরকারই এ বিষয়ে কোনো উদ্যোগই নেয়নি। মন্তব্য, আওয়ামী লীগ সরকারে না থাকলে হয়তো অর্জিত হতো না বিশাল সমুদ্র সীমা। 75 সালের জাতির পিতাকে হত্যার পর থেকে যারা ক্ষমতা এসেছিল, ক্ষমতাটা তারা দখল করেছিল অবৈধভাবে, সংবিধান লঙ্ঘন করে। আমি যদি জিয়াউর রহমানের সরকারের কথা বলি, এরশাদ সরকারের কথা বলি, বা খালেদা জিয়া সরকারের কথা বলি, যার কথা বলবো, একজনও আমাদের মেরিটাইম বাউন্ডারিতে আমাদের যে অধিকার আছে সেই অধিকারের কথাটা কখনো তারা উল্লেখ করেনি। হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে এই সমুদ্র সীমা আমাদের যে অধিকার আছে এটা কোনোদিনই প্রতিষ্ঠিত হতো না। কোস্টগার্ডে নতুন এই সংযোজন এ বাহিনীকে এগিয়ে নেবে আরও এক ধাপ, এমন আশাবাদ প্রধানমন্ত্রীর। একই সঙ্গে তাগিদ, বিশাল সমুদ্র সীমার যথাযথ ব্যবহার হবে দেশের উন্নয়নে। বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাগর। বিশ্বের অনেক ব্যবসা বাণিজ্য এখান থেকেই চলাচল করে। সেদিক থেকে এখানে আমাদের অধিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আমাদের উপকূলীয় অঞ্চলে যারা বাস করেন, আমাদের যে জেলাগুলি আছে, তাদের নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক উন্নতিটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তারা সবসময় অবহেলিত। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই সমুদ্র সম্পদকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগাতে চাই। ব্লু ইকোনমি আমরা ঘোষণা দিয়েছি, কাজে এই সমুদ্র সম্পদকে আমরা আমাদের দেশের কাজে আমরা কীভাবে ব্যবহার করব সে ব্যাপারেও আমরা ইতিমধ্যে আমাদের পরিকল্পনা আমরা নিয়েছি। ভার্চুয়াল প্ল্যাটফর্মে পতেঙ্গা, চট্টগ্রাম থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক। আসিফুর রহমান, বাংলাদেশ টেলিভিশন। নিজেদের অপরাধ অন্যের উপর চাপানো বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি সকালে নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিনিধি সম্মেলনে যুক্ত হন।
ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরস্থায়ী না উল্লেখ করে ওবায়দুল কাদের নেতাকর্মীদের বলেন, সকল কলহ থেকে বের হয়ে আসতে হবে, শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রমাণ করেছেন অপরাধীদের দলে কোনোভাবে স্থান হবে না। বিএনপি মহাসচিব বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু ভোট হবে না। তিনি নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, তাকে স্মরণ করিয়ে দিতে চাই 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা। সে নির্বাচন কেমন হয়েছিল আপনার কাছে জানতে চাই। 300 আসনের মধ্যে বিএনপি 278টি আসন দখল করেছিল ভোটারবিহীন নির্বাচনে। আমি বিএনপিকে মাগুরার উপনির্বাচন, ঢাকা 10-এর উপনির্বাচনের কথা মনে করিয়ে দিতে চাই। সে মাগুরা মার্কা নির্বাচন বাংলাদেশে আর কোনোদিন হবে না। জানতে চাই সে সময় কারা ক্ষমতায় ছিল। ইতিহাসের কলঙ্কজনক নির্বাচন ছিল 15 ফেব্রুয়ারি। আপনারা ভুলে থাকলে চাইলেও জনগণ ভুলে যায় না। নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজিদুর রহমান খান এবং সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মানুষ যখন করোনা ভাইরাস মোকাবেলায় উদ্বিগ্ন, বিএনপি তখন বাস ও মানুষ পোড়ানোর খেলায় মেতে উঠেছে। তিনি আজ সচিবালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি জয়লাভের উদ্দেশ্যে নির্বাচনে অংশ নেয়নি, তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ও দলকে টিকিয়ে রাখার জন্য নির্বাচনে অংশ নিয়েছিল। তথ্যমন্ত্রী বিএনপিকে অপরাজনীতি বন্ধের আহ্বান জানান। দেশের মানুষ যখন করোনা ভাইরাস নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং এটি মোকাবেলা করার ক্ষেত্রে সবাই হিমশিম খাচ্ছে, তখন আমরা দেখতে পেলাম যে গত বৃহস্পতিবার বিএনপি আবার সেই পুরনো খেলায় মেতে উঠেছে। তারা বাস পোড়ানো অর্থাৎ মানুষ পোড়ানোর পুরনো যে খেলা, সেই খেলায় মেতে উঠেছে, যেটি অত্যন্ত ন্যাক্কারজনক, নিন্দনীয় এবং তাদের এই অপরাজনীতি, তারা এই অপরাজনীতি থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। বিএনপির পক্ষ থেকে আমরা প্রচেষ্টা দেখতে পাচ্ছি শাক দিয়ে মাছ ঢাকার। নিজেরাই বাস পুড়িয়েছে, আবার এটার জন্য তারা নানা কর্মসূচি ঘোষণা করেছে, যা অত্যন্ত হাস্যস্কর। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ভিডিও ফুটেজ দেখেই গ্রেপ্তার করা হয়েছে, তাদের বেশিরভাগই বিএনপির সাথে যুক্ত। এই অপরাজনীতি যারা করে তারা কখনো জনগণের রাজনৈতিক দল হতে পারে না। বিএনপি তো আসলে নির্বাচনে অংশগ্রহণ করেছে জয়লাভের উদ্দেশ্য নয়। প্রথম দিন থেকেই শুরু করেছে অভিযোগের বাক্স নিয়ে তারা বসেছিল। তাদের দুটি উদ্দেশ্য তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রধান উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে দলকে টিকিয়ে রাখা। এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার সরকার উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে যুবলীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আজ রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর বনানী কবরস্থানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে যুবলীগের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, বিগত 40 বছরেরও বেশি সময় ধরে দীর্ঘ লড়াই, সংগ্রাম আর হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মধ্য দিয়ে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল বলেন, বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ করার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করবে বর্তমান কমিটি। এ সময় যুবলীগের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে 1975 সালের 15 আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আজ ভয়াল 15 নভেম্বর।
সাগর উপকূলবর্তী জেলা পিরোজপুরের লাখো মানুষের কাছে এই দিনটি একটি আতঙ্কের দিন। 2007 সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর জীবন, জনপদ আর জীবিকা সম্পূর্ণরূপে তছনছ করে দিয়েছিল। সেই রাতে ঘন্টায় 250 কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের সাথে 5 মিটার উঁচু জলোচ্ছ্বাসে পুরো জেলাকে এক মৃত্যুকূপে পরিণত করেছিল। প্রকৃতি কেড়ে নেয় বহু মানুষ, গাছপালা, হাঁস মুরগি ও গবাদি পশুসহ বিভিন্ন প্রাণী। সেই কালরাতের কথা আজও ভোলেনি পিরোজপুরের মানুষ। বিস্তারিত তৃপ্তি তেওয়ারির ডেস্ক রিপোর্টে। পিরোজপুরের সর্বদক্ষিণে সাগর উপকূলবর্তী উপজেলা মঠবাড়িয়ার 11টি ইউনিয়নে প্রায় 3 লাখ লোকের বাস। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ওই উপজেলার 4 শতাধিকেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল, আর নিখোঁজ হয়েছিল প্রায় 5 শতাধিক মানুষ। তার মধ্যে বেশিরভাগই ছিল শিশু ও বয়স্ক নারী পুরুষ। এছাড়াও ইন্দুরকানী, নাজিরপুর ও ভান্ডারিয়া সহ কয়েকটি উপজেলায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয় ফসলি জমি এবং হাজার হাজার গবাদি পশু ও হাঁস মুরগি। সন্ধ্যার পর বেরিবের তলাইয়ে পানি উঠিয়া আমার গরদর ভাইসে অনেক দূর চলে গেছে। আমরা অনেক দূর পাশের বাড়ি দিয়ে আসলাম। হ্যাঁ, রসি রাত্রে ব্যানে আই যাই, পোতার কোনো চিনাও নাই, গরদর কোনো কিছু নাই, মারি সব ধুয়ে লই খসিয়া। সাগর উপকূল ও রাক্ষসে বলেশ্বর নদ জুড়ে মঠবাড়িয়া উপজেলায় সিডর পরবর্তী সময়ে এখনও নির্মিত হয়নি তেমন কোনো টেকসই বেড়িবাঁধ। বাঁধের ওপর বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠী নভেম্বর মাস এলেই আজও থাকেন এক অজানা শঙ্কায়। সিডর যখন চট্টি গেছে তখন হইলে আবার ওই নতুন করে এটা মাটি দিয়ে আর কি বরফ দিয়েছে, যে এটা দিয়েছে সরকার বা স্থানীয় মেম্বার চেয়ারম্যান যারা আছে এটা মিললে যে আপনি থাকার জন্য যেন ফসলটা যদি বাঁচাইতে পারেন। বলেশ্বর নদঘেঁষা সাপলেজা ইউনিয়নের মানুষ ফসল ও জনপদকে রক্ষার জন্য সিডর পরবর্তী সময় পানি উন্নয়ন বোর্ড যে বাঁধ নির্মাণ করেছিল তা নদের প্রবল স্রোতে বিলীন হয়ে গেছে। পরবর্তী সময়ে সরকার ও দাতা সংস্থার সহযোগিতায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশ্বব্যাংক বর্তমান সরকারের মাধ্যমে এখানে একটি প্রকল্প গ্রহণ করেছে, যে প্রকল্পের মাধ্যমে প্রায় 4.5 থেকে 5 কিলোমিটার বেড়িবাঁধ নতুন করে নতুন আঙ্গিকে সিডাইক যেটাকে বলে সেটা তৈরি করে দিবে। প্রাকৃতিক যে বিপর্যয় তার হাত থেকে, জলোচ্ছ্বাসের হাত থেকে মানুষ রক্ষা পাবে। তৃপ্তি তেওয়ারি, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। চলে গেলেন সত্যজিৎ রায়ের অপু অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ ভারতীয় সময় 12টা 15 মিনিটে পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ও আবৃত্তিকার কবি সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতালে দীর্ঘ 41 দিনের যুদ্ধ শেষে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 86 বছর। বিস্তারিত ফয়জুল্লাহ সাইদের রিপোর্টে। বাংলা চলচ্চিত্রের আইকন এবং এই উপমহাদেশের কিংবদন্তি এক অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রায় 6 দশকের চলচ্চিত্র জীবনে চরিত্রগুলোর আধিক্য তাকে চলচ্চিত্র জগতে অমর করেছে। ওই আমাদের এমডি পিকে ভট্টাচার্য সবাই ওকে আড়ালে পিকবোর্ড বলে, আমি কিন্তু কোনোদিন বলিনি। কিন্তু এরকম সত্যতা করলে শালা পিকবোর্ড কাঁকা। দেখি 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 দেখো, মা সত্যি তো পিকে ভট্টাচার্য। এখন কি হবে? তিনি একজন দক্ষ অভিনেতা হওয়ার পাশাপাশি একজন মঞ্চ অভিনেতা, আবৃত্তি শিল্পী এবং কবি হিসেবেও সুখ্যাতি ছড়িয়েছেন। অস্কার জয়ী কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের সাথে তিনি 14টি চলচ্চিত্রে কাজ করেছেন। তোমার অনুশোচনা হয় না? কি হয় না? অনুশোচনা। অত শক্ত কথা বুঝি না। আফসোস বোঝো? আফসোস বুঝি। আফসোস হয় না? কিসের আফসোস? সৌমিত্র চট্টোপাধ্যায় প্রথম ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যিনি ফ্রান্সে ফরাসি সরকারের দ্বারা অর্ডার ডিস আর্টস এট ব্রেসলেট্রেস সম্মানে ভূষিত হন। 2018 সালে ফ্রান্সে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার লাভ করেন, যেখানে প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে তিনি এই সম্মানে ভূষিত হন। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ ছবিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে আছে অপুর সংসার, ক্ষুধিত পাষাণ, অতল জলের আহ্বান, বেনারসি, 7 পাকে বাঁধা সহ অসংখ্য চলচ্চিত্র। তোমার বন্ধু। তুমি আসবে আমার সঙ্গে?
ত্যাগী আর গুণগ্রাহীদের শ্রদ্ধাঞ্জলি। ফাইজুল্লাহ সাইদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে নোভেল করোনা ভাইরাসে গত একদিনে ৮,৮০৫ জন মারা গেছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা ১৩,১৮,০০০ ছাড়িয়েছে এবং একদিনে আক্রান্ত হয়েছে ৫,৭৪,০০০-এর বেশি মানুষ। এই নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৫,৪৩,৪৪,০০০। এছাড়া বিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ৩,৭৮,৭৮,০০০-এর বেশি মানুষ। বিশ্বে করোনার সবচেয়ে বিপর্যস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে ১,২৫৮ জন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২,৫১,০০০-এর বেশি এবং মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১,১২,২৫,০০০-এর বেশি মানুষ। রোমানিয়ায় করোনা রোগীদের চিকিৎসা দেয়া এক হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে। রোমানিয়ার উত্তর পূর্বাঞ্চলের পিয়াত্রা শহরে সরকারি এক হাসপাতালে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের পর রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে। ফিলিপিন্সে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় ভামকোর আঘাতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২০ জন। ফিলিপিন্সের সবচেয়ে বড় দ্বীপ লুজন ঘূর্ণিঝড় ভামকোর আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ভূমিধসে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। অনেক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার উদ্ধার ও ত্রাণ বিতরণ কাজ ব্যাহত হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড়টি এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। এটি আজ ভিয়েতনামে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। দেশটির বিমানবন্দর ও সমুদ্র সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে এবং জেলেদের তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। আজারবাইজান বিরোধপূর্ণ নাগর্নো কারাবাখের নিয়ন্ত্রণ নেয়ার আগে বিভিন্ন গ্রামে নিজেদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। শান্তি চুক্তির অংশ হিসেবে আজকের মধ্যে এই এলাকা ছাড়তে হবে আর্মেনীয়দের। এলাকা ছাড়ার আগে তারা বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। রাশিয়ার মধ্যস্থতায় স্বাক্ষরিত চুক্তি অনুসারে আর্মেনীয় জাতিগোষ্ঠীর দখলে থাকা কালোবাজার জেলার নিয়ন্ত্রণ আজ গ্রহণ করবে আজারবাইজান। এই ঘোষণার পর বসবাসরত আর্মেনীয়রা দলে দলে এলাকা ত্যাগ করতে শুরু করেছে। সেপ্টেম্বরের শেষ দিকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং ৬ সপ্তাহ অব্যাহত ছিল। আজারবাইজানের সেনাবাহিনী নাগর্নো কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই সপ্তাহের শুরুতে উভয় পক্ষ শান্তি চুক্তিতে সম্মত হয়। চুক্তির আওতায় কালোবাজার, আগডাম ও লাচিন জেলা আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া। টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। ভাঙনের কবলে পড়ে মানবেতর জীবনযাপন করছেন নদী তীরবর্তী বাসিন্দারা। সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার। নিজেদের শেষ সম্বল ভিটেমাটি রক্ষায় সরকারি জোরালো পদক্ষেপের দাবিতে নদীর দুই পাড়ে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। টাঙ্গাইল জেলা প্রতিনিধি জে শাহজয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে শামসুন নাহার বিনুর ডেস্ক রিপোর্ট। পানি কমার সাথে সাথে যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ও সলিমাবাদ ইউনিয়ন। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি। ভাঙনের মুখে ভিটেমাটি হারিয়ে দিশেহারা এলাকার মানুষ। তাই ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। আর যমুনার ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এই সলিমাবাদ এলাকায় চৌখালী উপজেলায় এবং নাগরপুর উপজেলার কিছু অংশে আমাদের যে ফেমিস ট্রান্স 1 প্রজেক্ট বাস্তবায়িত হয়েছিল, সেটার ট্রান্স 2টা আবার এখন জেগে উঠতেছে, যেটা আমরা আশাবাদী হইতেছি যে এটা খুব শীঘ্রই অ্যাপ্রুভ হবে। আবারও কোনো দুর্যোগ কবলিত পরিস্থিতি না হয় তাহলে আমার বিশ্বাস যে আমাদের এই প্রকল্পটি অনুমোদিত হবে। এভাবে প্রতি বছর নদী ভাঙনের সাথে সাথে ভেঙে যায় তাদের আশা আকাঙ্ক্ষা, নিশ্চিহ্ন হয় স্বপ্নের ভিটেমাটি। তাই নদী ভাঙন প্রতিরোধে সরকারি জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। শামসুন নাহার বিনু, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। কৃষকের ভাগ্য উন্নয়নে তৃণমূল চাষীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে কৃষক লীগ। বাংলাদেশ কৃষক লীগ কুষ্টিয়া জেলা শাখার এক বর্ধিত সভায় এই আহ্বান জানান নেতৃবৃন্দ। সভায় কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ও সভাপতি সদরউদ্দিন খান সহ কৃষক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সারা পৃথিবীতে 3টি গোত্রের 25 প্রজাতির কুমির রয়েছে। এর মধ্যে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে এক ধরনের কুমির দেখা যায়। স্থানীয়ভাবে এদের নোনা পানির কুমির বলা হয়। প্রায় 15 ফুট লম্বা এই কুমির সুন্দরবনের প্রকৃতির ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনজনিত সহ নানা কারণে এই কুমির মারাত্মকভাবে বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত হয়েছে। সুন্দরবনের করমজল ঘুরে এসে নোনা পানির কুমির প্রজননে প্রতিবন্ধকতা ও কুমির রক্ষায় করণীয় নিয়ে বিটিভির রিপোর্টার ইমরানুজ্জামানের বিশেষ প্রতিবেদন। পানিতে বাস করলেও স্ত্রী কুমির ডিম পাড়ার মৌসুম কার্তিক থেকে পৌষ মাসে ডাঙায় গর্ত করে 30 থেকে 35টি ডিম পাড়ে। বালি দিয়ে ডিমগুলো ঢেকে আশপাশে থেকেই পাহারা দেয়। এই ডিম থেকে ফুটফুটে বাচ্চা বেরিয়ে আসে। আবহমান কাল থেকে কুমিরের এই প্রজনন প্রক্রিয়া প্রচলিত। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের কুমিরের প্রজনন ক্ষেত্র জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার কারণে ডিম নষ্ট হয়ে যায়, নতুন বাচ্চা জন্ম নিতে পারে না, যার কারণে হুমকির মুখে নোনা পানির কুমিরের প্রজাতি। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের সুন্দরবন 30 প্রায় 1.5 থেকে 2 ফুট পানি বেশি হয়ে গেছে, যার জন্য সুন্দরবনে এখন আর কোথাও এমন জায়গা নাই। মে জুন মাসে সব জায়গায় তলায় যায়, কুমিরের ডিমও পাড়ে, কিন্তু সেই ডিমগুলো থেকে আর বাচ্চা হয় না। কারণ ওই যখন বাচ্চা হবে তার আগে ওই জায়গায় তলা যাচ্ছে, আর ওর তাপমাত্রা ধরে রাখতে পারে না, বাচ্চাগুলো সব নষ্ট হয়ে যায়। পরিবেশের ভারসাম্য রক্ষা ছাড়াও বিশ্বে কুমিরের চামড়ায় তৈরি পণ্য ব্যাপকভাবে সমাদৃত। এছাড়া থাইল্যান্ড, তাইওয়ান, চীন, জাপানে কুমিরের মাংসের আছে বিশেষ চাহিদা। কুমিরের হাড় থেকে হয় ঔষধ। এছাড়া অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কুমিরের খামার কেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে উঠতে পারে। পরিবেশগত ও অর্থনৈতিক গুরুত্বের দিক থেকে বাংলাদেশে কুমির চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। দেশে খামার প্রতিষ্ঠার মধ্য দিয়ে কুমিরের উৎপাদন একটি লাভজনক খাত হিসেবে বিবেচিত হতে পারে। যেখানে যেখানে কুমিরের ডিম পাড়ে সেখানে যদি আমরা হয়তো ভালো হয় যদি 20 মিটার বাই 50 মিটার জায়গা আমরা 2 থেকে 3 ফুট উঁচু করে দিতে পারি, তাহলে ওখানে যে আগাছাগুলো হবে ওখানে যদি কুমিরও কিন্তু প্রাকৃতিকভাবে বুঝবে যে আমার ডিমটা যতটুকু উঁচু জায়গায় পাড়া দেয় সেখানে পাড়তে হবে। এই সেখানে যাই ওরা ডিম পাড়বে, ওই ডিম থেকে আমরা বাচ্চা পাবো। সরকার ইতিমধ্যে সুন্দরবন অঞ্চলে কুমিরের খামার স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে। কুমিরকে কেন্দ্র করে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগের উপরও গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। সুন্দরবনের করমজল থেকে ফিরে ইমরানুজ্জামান, বাংলাদেশ টেলিভিশন। তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান বলেছেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রশিক্ষণ গ্রহণের কোনো বিকল্প নেই। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে পারলে সকল ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের সুযোগ রয়েছে। তিনি জামালপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাজ সেবা অধিদপ্তর ও গ্লোবাল রুরাল এনভায়রনমেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে 21 দিনব্যাপী কম্পিউটার এবং মোটর ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। অনগ্রসর ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য আত্মকর্মসংস্থানমূলক কাজের প্রশিক্ষণের মাধ্যমে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে জামালপুরের 7টি উপজেলায় 450 জনকে কম্পিউটার এবং 2520 জনকে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করা হবে। অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প পরিচালক স্বপন কুমার হালদার, গ্লোবাল রুরাল এনভায়রনমেন্ট সোসাইটির চেয়ারম্যান শামীমুল হক শামীম ও মহাসচিব রাহাত খান বক্তব্য রাখেন। পরে কম্পিউটার ও মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী। এবারে কৃষি সংবাদ। আজ থেকে 3-4 বছর আগেও বাণিজ্যিকভাবে কুষ্টিয়া অঞ্চলে গ্যান্ডারি আখের চাষ দেখা যেত না। বিঘা প্রতি 1 লক্ষ টাকা খরচ করে বিক্রি হয় প্রায় 3 লক্ষ টাকা। কম খরচে অধিক মুনাফা হয় চাষিরা ঝুঁকছেন বাণিজ্যিকভাবে গ্যান্ডারি আখ চাষে। চলতি বছর কুষ্টিয়া সদর উপজেলায় 20 হেক্টর জমিতে গ্যান্ডারি আখ চাষ হয়েছে। বিস্তারিত কুষ্টিয়া জেলা প্রতিনিধি তরিকুল ইসলামের প্রতিবেদনে। শৌখিনভাবে চাষ হলেও এতদিন বাণিজ্যিকভাবে কুষ্টিয়া অঞ্চলে গ্যান্ডারি আখ চাষ দেখা যেত না। তবে স্বল্প খরচে অধিক পরিমাণ লাভ হওয়ায় এখন অনেকেই গ্যান্ডারি আখ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। আমার পাশের গ্রামে এই চাষটা দেখার পরে দেখলাম যে আমি চাষ করে এটার কি নিভেশ আসে, তাদের সাথে আলাপ করলাম। দেখার পরে দেখছি যে চাষটাই খুব লাভজনক। প্রায় 1 লক্ষ টাকা বিঘাতে, প্রতি বিঘাতে আমার খরচ হয়েছে। আমার 10,000 কুশো যদি 35 থেকে 30 টাকা করে বেচতে পারি, তাতে আমার 2 থেকে 3 লক্ষ টাকা বিক্রি হবে। তাহলে আমি অন্য চাষের থেকে এই চাষে আমি বেশি লাভজন। কৃষি বিভাগের পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে অধিক অর্থকরী ফসল হিসাবে গ্যান্ডারি আখ চাষে আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। এই আখটা আবাদে অধিক লাভ হয়। বিঘাপতি এর খরচ হবে 90 থেকে 1 লক্ষ টাকা,
কিন্তু কৃষক যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারে এবং যদি তার ফলনটা ভালো হয় তাহলে বিঘাপতি সে সর্বনিম্ন 2 থেকে 3 লক্ষ টাকা লাভবান হবে। যেহেতু এটা অধিক লাভের ফসল, সেই কারণেই আমাদের এই আখের আবাদটা বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করছি যে আমাদের এই চিবিয়ে খাওয়া যে আখ, গ্যান্ডারি আখের চাষ, এটা দ্রুতই আমাদের কুষ্টিয়া সদর উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে সম্প্রসারিত হবে। বিঘাপতি 1 লক্ষ টাকা খরচ করে বিক্রি হয় প্রায় 3 লক্ষ টাকা। লাভজনক ও বাজারে ব্যাপক চাহিদা থাকায় চাষিদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গ্যান্ডারি আখ চাষ। অন্যান্য ফসলের তুলনায় গ্যান্ডারি আখ চাষে অধিক পরিমাণ লাভ হওয়ায় এই অঞ্চলের অধিকাংশ চাষিরা এখন গ্যান্ডারি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। তরিকুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, কুষ্টিয়া। ব্যক্তি শ্রেণীর করদাতাদের সুবিধার্থে আজ রাজধানীর পল্টনে কর অঞ্চল 6-এ অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম। এই অনলাইন কার্যক্রমের ফলে করদাতাগণ অফিসে না এসে রিটার্ন জমা দিতে পারবেন এবং তাৎক্ষণিক রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র পেয়ে যাবেন। এবারে খেলার খবর। উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচে পর্তুগালের ঘরের মাঠেই তাদের হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। পর্তুগালের লিসবনে ক্রিস্টিয়ানো রোনালদোর বিপক্ষে 1-0 গোলের ব্যবধানে জিতেছে ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে একমাত্র গোলটি আসে এনগোলো কান্তের পা থেকে। এই জয়ে 5 ম্যাচ থেকে ফ্রান্স 13 পয়েন্ট সংগ্রহ করে এর 3 নম্বর গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়ে শেষ 4-এ নাম লেখালো। সমান ম্যাচ থেকে পর্তুগালের সংগ্রহ 10 পয়েন্ট। তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে বিদায় নিল। 2018 সালের পর এটা ছিল পর্তুগালের দ্বিতীয় হার। এদিকে উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে স্পেন। ম্যাচটি জিতলেই এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত স্পেন, কিন্তু তা হয়নি। আরেক ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ম্যাচের 12 মিনিটেই 1 গোলে পিছিয়ে পড়ে জার্মানি। এরপর টিমো ভার্নারের জোড়া গোল এবং লেয়ার্টসনের 1 গোলে শেষ পর্যন্ত 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে জার্মানরা। অন্যদিকে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়েছে সুইডেন। দুপুরের সংবাদ শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। কোস্ট গার্ড বহরে 9টি জাহাজ ও একটি খাঁটির কমিশনিং। সমুদ্র সম্পদের বিশাল সম্ভাবনা দেশের উন্নয়নে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের অপরাধ অন্যের উপর চাপানো বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। মানুষ যখন করোনা ভাইরাস মোকাবেলায় উদ্বিগ্ন, বিএনপি তখন বাস ও মানুষ পোড়ানোর খেলায় মেতে উঠেছে, বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিশ্বে করোনা ভাইরাসে 13,17,000-এর বেশি মানুষের মৃত্যু। রোমানিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে 10 করোনা রোগীর প্রাণহানি। এবং উয়েফা নেশনস লিগ ফুটবলে পর্তুগালকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফ্রান্স, সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করেছে স্পেন। খবর এ পর্যন্তই। খোদা হাফেজ।